তো সেরকম একটি ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। আমরা সেই ঘটনাটি পড়ব। লিখেছেন আমাদেরকে নাইম, বসুপাড়া, সিদ্দিকিয়া মহল্লা, খুলনা থেকে। এবং আমি কি এই মেলটি পড়েছি, আমার মনে হচ্ছে যে জায়গাটি দেখে মনে হচ্ছে পড়েছি বেশি। প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন। রাসেল ভাই, আমার জীবনে ঘটা প্রথম ঘটনাটি, আচ্ছা, এই জন্যই মনে হচ্ছিল ঠিকানাটি দেখে যে প্রথম ঘটনাটি, মানে উনি যে প্রথম ঘটনাটি পাঠিয়েছিলেন তা আমি কোন একটা এপিসোডে পড়েছি, সেই জন্য তিনি আবারও উৎসাহী হয়ে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি ভালো হয় এটিও আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যাই হোক, তিনি লিখছেন যে রাসেল ভাই, আমি সরাসরি চলে যাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনাটিতে। দিনটি ছিল বৃহস্পতিবার, অগাস্ট মাস 2010। টিপটিপ বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমাদের বাড়িতে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়, শুধু দোতলায় একটি ফ্ল্যাট নিয়ে আমি, আব্বু এবং আম্মু থাকি। সেদিন সরকারি ছুটি এবং গরমের ছুটি থাকায় আমাদের বাড়ির সকল ভাড়াটিয়ারা তাদের নিজ নিজ বাসায় চলে যায় এবং আমার আম্মু ও আব্বু একটি বিশেষ কারণে দুদিনের জন্য চলে যায় গ্রামে। বুঝতেই পারছেন রাসেল ভাই, সম্পূর্ণ বাড়িটিতে আমি সম্পূর্ণ একা এবং আমি ছাড়া একটি মানুষ নেই। সেদিন আব্বু আম্মু না থাকায় একটু রাত করেই বাসায় ফিরি। গোটা বাড়িতে নিজেকে ভীষণ একা এবং অসহায় মনে হচ্ছিল, তাই আমার দুই বন্ধু ইয়াসিনকে ফোন করে বললাম রাতে আমার সাথে থাকার জন্য। তখন ইয়াসিন আমাকে বলল যে ওদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, তাই জানাজার নামাজ শেষ করে আসতে একটু দেরি হতে পারে। যাই হোক, ইয়াসিনের জন্য কাছে যেতে আমি ততবারই ঘুরে ফিরে সেই রান্নাঘরটাতে এসে পড়ছিলাম। সেখানে তখন পর্যন্ত সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। রাসেল ভাই, 3-4 বার ঘোরাঘুরি করার পরও আমি অনেক চেষ্টা করেও মেইন দরজাটা কিছুতেই খুলতে পারছিলাম না। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ভীষণ চিৎকার করা সত্ত্বেও হয়তো গলা দিয়ে একটি স্বরও বের হয়নি। নিরুপায় হয়ে শুধু দাঁড়িয়েছিলাম ভয়ানক সেই ঘরটার মধ্যে। ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার কি করা উচিত, বা কেন আমি সেন্সলেস হচ্ছি না। হঠাৎ কি যেন বলে উঠল, নাইম, দরজা খোল। তারপর সব যেন নর্মাল হয়ে গেল। দৌড়ে গিয়ে দরজাটা খুলেই দেখি আমার ফ্রেন্ড ইয়াসিন। তখন আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষটা আমি। যাই হোক, তারপর ওকে নিয়ে চলে গেলাম বাসায়। বাইরে ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি বাসায় ঢুকিনি এবং আমার বন্ধুকে কিছুই বলিনি, কারণ বললে সে হয়তো দিন রাতে ও আমার সাথে থাকতে ভয় পড়ে। সেদিনের পর থেকে কয়েকদিন ভীষণ জ্বরে ভুগতে হয়েছিল। তারপর থেকে ভাই, আমি একদম ডার্কনেসটাকে সহ্য করতে পারি না। ভালো লাগলে মেলটি পড়ে শোনাবেন। আর রেডিও ফুর্তির সকল টিম এবং লিসনারদের নিউ ইয়ারের শুভেচ্ছা। আমরা চলে যাব ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। এবং স্পেশালি যে ঘটনাগুলো এখন আপনারা শুনবেন সেই ঘটনাগুলো মাসুম, এটা একটা ব্যাপার আছে কিন্তু মাসুমের সিলেক্টেড অর্ডার গুলো। সো আমি খুবই আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমরা প্রথম অতিথির কাছে চলে যাচ্ছি। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন আপনি? ধন্যবাদ রাসেল ভাই। আমি দেলোয়ার রশিদ সন্ধি, এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তো আমার প্রথম ঘটনাটা আমার মেজো ভাইয়ের সাথে ঘটা। আমরা মেজো ভাই গ্রামের বাসায় থাকে, তো উনি ব্যবসা করে আর কি। তো উনি একদিন ধানের ব্যবসা করে। তো একদিন উনি এবং ওনার ফ্রেন্ড দুইজন মিলে আমাদের গ্রাম থেকে বেশ দূরে একটা হাটে গেছে সাইকেল নিয়ে, ব্যবসা করার জন্য। তো ধান বিক্রি করে তারা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা বেজে গেছে। তো তারপরে যখন রাত 11টা বেজে গেল, তারপরে তারা আস্তে আস্তে যে ঘটনা করতেছে যে আমার ভাইয়ের ফ্রেন্ডের সাইকেলের চেইনটা বারবার পড়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে কি সে পিছনে পড়তেছে আর আমার ভাইটা একটু সামনে। তো ভাই মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে আর বলতেছে, কি বল তুই তাড়াতাড়ি আয়। তো বলতেছে আমার সাইকেলের চেইন পড়ে যাচ্ছে, আমি আসতেছি। তো এরকম আস্তে আস্তে আমাদের গ্রামে যখন ঢুকবে, তো আমাদের উঁচু একটা রাস্তা আছে, ওখান থেকে গ্রামে যাওয়ার জন্য সরু একটা রাস্তা আছে, সেই সরু রাস্তায় নামতে হবে। তারপরে যখন সরু রাস্তায় সে নামতে যাবে, এই অবস্থায় সে দেখে যে ওখানে সামনে সাইকেলের সামনে একটা বাচ্চা। তখন সে ব্রেক করছে এবং ছোট বাচ্চা, সর্বোচ্চ বয়স 3-4 মাস হবে, এবং সেই বাচ্চাটা ওখানে খুব কান্নাকাটি করতেছে। তো এটা দেখে তো আমার ভাই খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার এখানে এত রাতে এখানে বাচ্চা আসলো, রাত 11টা, এখানে কেউ আসার সম্ভাবনা নেই, আর ওই এলাকায় কখনো ওই সময় লোক থাকবে না, এই স্বাভাবিক। তারপর সে ভয় পেয়ে এখন কি করে বুঝতেছে না, এই অবস্থায় সে তার ফ্রেন্ডকে ডাকতেছে, কিন্তু ফ্রেন্ড একটু দূরে ছিল। তো তারপরে যখন দেখতেছে বাচ্চাটা উনি কান্নাকাটি করতেছে, তখন সে বললো কি সাইকেলটা ফেলে দিয়ে তার ফ্রেন্ডের দিকে দৌড়ে গেছে আর কি, পিছন দিকে।
তো যাওয়ার পরে তাকে বলতেছে, তার ফ্রেন্ডও এদিকে ইতিমধ্যে চলে আসছেন। তো বলতে কি হয়েছে? তো বলতেছে যে এই তো একটা এখানে বাচ্চা দেখলাম। বলছে কই দেখি চল। তো এসে দেখে যে ওখানে কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। তো তারা তো তারপরে খুব ভয় পাইছে। তারপরে ওখান থেকে বাসায় আসছে। বাসায় আসার পর আমাদের ঘটনা বলছে। আমি তখন ছিলাম ক্লাস 5-এ, ঘটনা আমার স্পষ্ট মনে আছে আর কি। তো বাসায় বলার পরে বাবা একটু হুজুর টাইপের ছিল, সে দোয়া দৌড় করে বলছে আচ্ছা ঠিক আছে ঘুমা। তো ভাই বিবাহিত যেহেতু, তো বা ভাবি আর ভাই ঘুমাইছে আর কি। রাত সর্বোচ্চ 2টা কি 3টা হবে। এই সময় হঠাৎ করে ভাবির চিৎকারে আমাদের ঘুমিয়ে গেছে সবার, মানে খুব জোরে চিল্লায় উঠছে। তো তখন আমরা সবাই ভয় পেয়ে গেছি, কি ব্যাপার। তো মানে ভাইদের রুমে আসলাম, এসে যেটা দেখলাম যে ভাই এবং ভাবি দুইজন ভয়ে কাঁপতেছে, প্রচন্ড সেই ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না। প্রচন্ড সেই ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না, এরকম খুব ঠকঠক করে কাঁপতেছে। আমরা তখন খুব ভয় পেয়ে গেছি। আমি তখন ছিলাম আর কি। আমার বাবা তখন তাদেরকে একটু দোয়াদত করে সাব্যস্ত অনেক ঠান্ডা করে বলতেছে কি হয়েছে, সমস্যা কি বল। তারপরে ভাই যেটা বললো আর কি, যে সে রাতে তার কাছে মনে হচ্ছে যে স্বপ্নে দেখতেছে এরকম, যে একটা মেয়ে, একটা মহিলা অনেক সুন্দর এবং সাদা কাপড় পরে তাকে এসে ডাকতেছে এবং বলতেছে যে তুই চল আমার সাথে চল, তুই আমার বাচ্চাটাকে ফেলে আসলি, আমার বাচ্চাকে নিয়ে গেলি না, তুই দৌড়ে আসলি কেন, এরকম তার হাত ধরে টানতেছে। আর এই অবস্থা হঠাৎ করে ভাইয়ের ঘুম ভেঙে গেছে এবং ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা দেখে যে হ্যাঁ বাস্তবেই সে ওটা দেখতেছে, আসলে স্বপ্নে না, হ্যাঁ সত্যি একটা মেয়ে তাকে হাত ধরে ডাকতেছে। এবং তখন ভাই খাটের চৌকাট আছে ওটা ধরে খুব নিজেকে যাবে না তার সাথে এরকম করে ধরে আছে, আঁকড়ে ধরে আছে। আর এদিকে ভাবিকে ডাকতেছে যে ওঠো তো একটু। তখন ভাবি উঠছে, ভাবিও দেখছে যে হ্যাঁ, ভাবিও চাক্ষুষ দেখছে যে একটা মহিলা তার এরকম, এবং ফেসটা এরকম মনে নাই কিন্তু দেখতেছে একটা মহিলা টাইপের। এবং তখনই ভাবি চিৎকার করে উঠছে। আর ভাবি যখন চিৎকার করে উঠছে তখনই আমরা শুনতে পাচ্ছি, আমরা গেছি। তো যাওয়ার পরে যে ঘটনা, তারপরে ভাই ভাবিকে উনি মানে বাবা ইয়ে করার পরে দোয়া দৌড় করার পরে তারা সাব্যস্ত হয়েছে। এটার পরে ঘটনা যেটা, তারপরে দিনই ভাইকে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে একটা হুজুরের কাছে, তাবিজ দিছে এবং তারপর আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু জাস্ট তার এক বছর পরে আমার ভাইয়ের একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে ঘটনাটা তার সাথে শুরু হয়েছিল। সে যখন 4-5 বছর বয়স, তখন একদিন রাত্রিবেলা আমরা সবাই ঘুমাইছি, হঠাৎ করে দেখি যে ওই মানে আমার ভাতিজি উনি হঠাৎ করে চিৎকার করে উঠছে এবং সে চিল্লাই উঠতেছে যে আমাকে মেরে ফেলে দিল, আম্মু আমাকে বাঁচাও, আমাকে জবাই করলো, এরকম চিল্লা ফেলা করতেছে। তখন সবাই আমরা গেলাম এবং দেখলাম যে বাচ্চাটার মুখ পুরাটা কালো এবং পুরো শরীর পুরো শক্তের মতো হয়ে গেছে। তখন আমরা কি ব্যাপার, কি হয়েছে, এবং আমরা মনে করলাম কোনো হয়তো রোগ, কোনো অসুখ হয়েছে, এরকম কোনো হতে পারে। তখন আমরা সবাই তাকে দোয়া দরুদ করে প্রায় 10 মিনিটের মধ্যে এরকম ছিল, সে চিল্লাচিল্লি অনেক অবস্থা চেঞ্জ ছিল না মানে আমার ভাতিজি। তারপরে তাকে ভালো হওয়ার পরে পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার কোনো ওইরকম কোনো সমস্যা পায়নি, কিন্তু জাস্ট ওষুধ দিয়েছে আর কি। তারপর আসার পরে দেখা গেল পরের দিনে, আগের দিন যে সময়টুকু হয়েছে পরের দিনে ঠিক একই সময়ে ওই একই রকম চিল্লে আমার ভাতিজি শুরু করছে। এবং তখন আবার এরকম যাওয়া হয়েছে, যাওয়ার পরে দেখে যে হ্যাঁ তারও তখন ওই রকম অবস্থা, খুব খারাপ অবস্থা। This track was downloaded from FusionBD.com. তো তখন তাকে আবার এরকম 3-4 দিন হয়েছে। হওয়ার পরে যখন হলো যে, তখন মনে হলো যে না আমার এর সাথে কোনো একটা খারাপ কিছু হতে পারে। তখন আবার একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন হুজুর যেটা বললো আর কি, যে ওনার সাথে, ওনার বাবার সাথে, আমার ভাতিজি, আমার ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, উনি আর কি আমার ভাইয়ের সাথে যখন তাবিজ দেওয়া হয়েছে আমার ভাইকে, তখন আগে আর কি ক্ষতি করার জন্য আমার অনেকদিন ধরে কিছু করতে পারেনি আমার ভাইকে, এবং তার কারণে তার মেয়েকে ধরছে। এবং মেয়েকে ধরার কারণে যেটা হয়েছে, আমার ভাতিজি ওইরকম সমস্যা হয় এবং হয়তো বা বেশি দিন সমস্যা হলে সে মারাও যেতে পারে, এরকম কোনো সমস্যা বলছে। তারপরে আমরা অবাক হইলাম এটা, যে আমাদের ওই কবিরাজটা আসলে এগুলো ঘটনা কিছু জানতো না। সে কেন জানি বলতে পারলো যে না এটা তার সাথে, তার বাবার সাথে হয়তো কোনো একটা সমস্যা ছিল, এরকম হয়েছে। তারপরে কবিরাজ আমার ভাতিজিকে তাবিজ দেওয়ার পরে এবং আমাদের বাসায় এসে বা পুরো বাড়িটা মানে দোয়া দরুদ করে ইয়ে করে দেওয়ার পরে তারপর থেকে আর ওরকম কোনো সমস্যা হয়নি। আর সেই ঘটনাটি হচ্ছে, যিনি লিখেছেন তিনি লিখেছেন যে রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমার লাইফে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, ঘটনাটি বর্ণনা করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এবছর নজরুল স্মৃতি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি নালিতা বাড়ি শেরপুরে থাকি। ঘটনাটি ঘটে আমার নানু বাড়ি। আমার নানু বাড়ি মরিচপুরান, আমাদের বাসা থেকে 2 ঘন্টার পথ। 2 মাস আগের কথা, দিনটি ছিল বুধবার।
আমি নানু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাসা থেকে বের হতেই বিকাল 5টার দিকে বাজারে কিছু কেনাকাটা করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। সন্ধে হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি একটা রিক্সা ভাড়া করি। রিক্সায় ছিল একজন বুড়ো গোছের লোক, তবে বেশ শক্ত সামর্থ্য। আমরা রওনা দিই 6টার দিকে। রিক্সাওয়ালা বৃদ্ধটি অনেক মজার মানুষ ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই রিক্সাওয়ালার সাথে খুব আড্ডা জমে ওঠে। রিক্সাওয়ালা একমাত্র ছেলে ছিল, কিছুদিন আগে তাকে বিয়ে করানো হয়। বুড়ো লোকটি বিয়ে বাড়ির অনেক মজার ঘটনা বলছিল, শুনতে আমার খুব মজা লাগছিল। কিন্তু এরপর যা ঘটলো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা যখন নলিতাবাড়ি পৌরসভার সীমানা থেকে বের হয়ে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম, তখন রাস্তাগুলো একটু ভালো ছিল না। আমার অনেক রাস্তায় শুধু ইট বিছিয়ে রাখা। তাছাড়া গ্রামে রাস্তা হওয়ায় রাস্তায় তেমন ইলেকট্রিসিটি তাছাড়া গ্রামের রাস্তা হওয়ায় রাস্তায় তেমন কোনো ইলেকট্রিসিটি বাল্ব ছিল না। রিক্সার লাইট দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার নানু বাড়ি যাওয়ার পথে একটা এলাকা দিয়ে যেতে হয়, একটির নাম বাঁশকান্দা। সেখানে প্রচুর বাঁশ জন্মে। তাছাড়া রাস্তার দুপাশে অসংখ্য ঝোপের মতো হয়ে আছে। আমরা যখন নানু বাড়ির কাছাকাছি তখন রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে বলল, তুমি একটু বসো। এই বলে তিনি রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে চলে যান। আমি সময় কাটানোর জন্য ফোনে গান শুনছিলাম। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো সারা শব্দ আসছিল না। এক পর্যায়ে আমি লোকটাকে ডাক দেই, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন হঠাৎ আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। তখন আমি রিক্সা থেকে নামলাম খোঁজার জন্য। তখন আমি বুঝতে পারলাম চারপাশে সত্যিই খুব অন্ধকার। মোবাইলের লাইট দিয়ে আমি চারপাশে লাইটের আলো ফেললাম। ফাঁকা গাছ, ফাঁকা রাস্তা, বাঁশঝাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর শুধু বাঁশপাতার সরসর শব্দ। হঠাৎ পাশের ঝোপ থেকে একটা গোঙানির মতো আওয়াজ এলো। সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু গিয়ে দেখি যা দেখলাম তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ফয়সাল লাইটের আলোতে, ফ্ল্যাশ লাইটের আলোতে আমি দেখলাম যে মাটিতে পড়ে আছে, তার গলা থেকে বুক পর্যন্ত চেরা। আমি আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিনি এবং সেটা সচক্ষেই দেখতে হয়েছে আর কি। এবং তিনি বলে সেন্স ফিরে এসে দেখি যে আমি বিছানায় শুয়েছি। আমার চারপাশে অসংখ্য পরিচিত মানুষ। তাদের মধ্যে একজন মামাকেও দেখলাম। আমাকে রিক্সাওয়ালার কথা বলতেই বলল সেখানে নাকি কোনো কেউ ছিল না। একজন নামাজ পড়তে গিয়ে আমাকে বাঁশঝাড়ের কাছে পেয়েছে। তাহলে আমি কি দেখেছিলাম? আর সেখানে যদি রিক্সাওয়ালা নাই থাকে তাহলে আমি এখানে কিভাবে এলাম? আর মামাকে সব বলার পর মামা কয়েকজনকে নিয়ে পুরো বাঁশ বন খুঁজেছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। তাহলে সেই লোকটার কোনো চিহ্ন বা কোনো রক্ত কিছুই পাইনি। তবে আমার মোবাইলটা নিয়ে সেখানে পড়েছিল এবং অথচ গত রাতে আমি যখন লোকটার সামনে দাঁড়িয়েছিলাম তখন আমি দেখেছি যে কি পরিমাণ রক্ত লোকটার শরীর থেকে বের হয়েছিল রাস্তায়। রাসেল ভাই, আমি জানি না এর মানে কি আর কেনই বা আমার সাথে এমন ঘটলো। আমি আজও এর কোনো হদিস পাইনি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার নামটি আমি আরো একবার পড়ে ফেলতে চাই। নামটি তার নামটি হচ্ছে রনি, এবং রনি এই ঘটনাটি লিখেছেন। তার কাছ থেকে আমরা দ্বিতীয় ঘটনাটি শুনবো। আপনার নামটা একটু বলবেন এবং জানাবেন আমাদেরকে যে কোথা থেকে আপনি এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। প্রথমত আপনাকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড কনগ্রাচুলেশনস। আমি এসেছি পটুয়াখালী থেকে, বনানী সংসপ্তক লেন। আচ্ছা। এখানে এসেছি, আমি বনানী এখানে থাকি। আচ্ছা। তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা ঘটেছে 2002 সালে, এবং তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। আমার শখ ছিল মাছ ধরা, এবং সেই শখই আমাকে একদিন বিপদে ফেলে দেয়। তখন বর্ষাকাল, আমাদের বাসার সামনে বড় একটা মাঠ, তবে মাঠটি অনেকটা নিচু, কারণ সেখানে একসময় পুকুর ছিল। সেটি ভরাট করা হয়েছে। শুকনোর সময় সেখানে ছেলেরা খেলাধুলা করে, এবং বর্ষার সময় প্রায় কোমর সমান পানি থাকে সেখানে। আচ্ছা। তো আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 60 থেকে 70 ফুট দূরত্ব, মাঠের অন্য প্রান্তে একটি মাত্র ঘর ছিল, এবং তার পাশে অনেকগুলো গাছ ছিল, এবং সেখানে একটি তেঁতুল গাছ ও একটি বট গাছ ছিল। তো যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন সকাল 11টার দিকে আমি ওই মাঠ থেকেই একটি 2 হাত লম্বা একটা গজাল মাছ ধরি। সেই লোভে হয়তো প্রতিদিনের মতো ওই দিনও বেরিয়ে পড়েছিলাম। তবে আমার মা আমাকে বাধা দিত মাছ ধরতে যেতে। তার বাধা উপেক্ষা করে আমি বেরিয়ে পড়েছিলাম।
ছিলাম ওই দিন। রাত তখন প্রায় 8টা। আমি বের হয়ে একটি টর্চ লাইট ও একটি মাছ ধরার জল নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে অনেক দূর ঘোরাঘুরি করে 2টি শোল মাছ ও একটি বোয়াল মাছ ধরি। তার কিছুক্ষণ পরে আমি শুনতে পাই সেই তেঁতুল গাছের নিচে একটি বড় মাছ লাফালাফি করছে। আমি স্পষ্ট শব্দটা শুনতে পাই। শুনে আমি সেখানে দৌড়ে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছই নেই। এমনকি রাসেল ভাই, সেখানে পানিও একেবারে স্পষ্ট পরিষ্কার ছিল, কিন্তু একটা মাছ যে পরিমাণে লাফালাফি করেছিল এবং শব্দ পেয়েছি তাতে পানি অনেকটা ঘোলা থাকা কথা, কিন্তু সেখানে পানি একেবারে পরিষ্কার ছিল। আচ্ছা। যাই হোক, আমি ঘুরে অন্যদিকে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমি সেই শব্দটা আবারও শুনতে পাই ঠিক তেঁতুল গাছের নিচে। আমি খেয়াল করে শুনি যে শব্দটা কোন জায়গায় হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, ঠিক তেঁতুল গাছের নিচে শব্দটা হচ্ছিল। আমি আবারও ছুটে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছ নেই এবং সেখানে পানি ছিল প্রায় হাঁটু সমান। আচ্ছা। তো আমি অবাক হই রীতিমতো যে বিষয়টা কি। আমি দুইবার শুনলাম যে এখানে শব্দ হচ্ছে, কিন্তু কোনো মাছই নেই সেখানে। তো আমি সেখান থেকে জাস্ট 4 থেকে 5 পা দূরে সরেছি, তখনই আবার সেই শব্দটা আমি শুনতে পাই এবং আমার খুব কাছে থাকাতে আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার পাশেই শব্দটা হয়েছে, খুব কাছেই। আচ্ছা। তো আমি ফিরে তাকাই, তাকিয়ে টর্চের আলোতে দেখতে পাই যে সেখানে একটি প্রায় 3 থেকে 3.5 হাত লম্বা একটি গজাল মাছ সেখানে নড়ছে। তো আমি দেখে সেই মাছটাকে আমি যখনই ধরতে যাই তখনই মাছটা দৌড়ে পালায়। আচ্ছা। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি যে মাছটা হয়তো আবারও এখানে আসবে, যেহেতু আমি অনেকবারই শব্দটা শুনেছি। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পরে মাছটা আবারও সেখানে আসে এবং আমি মাছটাকে যখন আবার ধরতে যাই মাছটা আবারও দৌড় দেয় এবং আমি তখনই তাকে তাড়া করি। যখন আমি তাড়া করি মাছটি দৌড় দিয়ে শুকনো জায়গায় উঠে যায় লাফ দিয়ে এবং ঠিক তেঁতুল গাছের নিচে। আচ্ছা। তো আমি মনে মনে খুব খুশি হই যে এবার তো আমি মাছটাকে অনায়াসে ধরতে পারবো। আমি যখন উপরে উঠলাম মাছটিকে ধরতে, মাছ তখন ঠিক লাফ দিয়ে অনেকটা উপরে উঠে গেল, রীতিমতো অবাক করার বিষয়। এবং মনে হচ্ছিল যে মাছটির পাখা গজিয়েছে এবং অনেকটা উপরে উঠে গেছে, যেটা স্বাভাবিক অর্থে একটা মাছ লাফ দিয়ে অতটা উপরে উঠতে পারে না। এবং ঠিক তখনই আমার চোখে যায় উপরের দিকে এবং আমি দেখি তেঁতুল গাছের উপরে একটা ডালে বসা একটা সাদা শাড়ি পরা একটা লোক বসে আছে। তার ফেজ অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে তার দাঁত দেখা যাচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। তো বিষয়টা দেখে আমি খুবই ভয় পাই এবং তখন আমি মনে মনে দোয়া পড়তে থাকি এবং দৌড় দিয়ে বাসার দিকে চলে যাই। তো আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন আমার পেছন থেকে শব্দটা আরো বেশি হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আরো অনেকগুলো মাছ একত্রে মিলে সেখানে লাফাচ্ছে এবং ক্রমশ শব্দটা আমার কাছে চলে আসছে। মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ কেউ হাঁটছে, আমার তাড়া করছে, এরকম আমার একটা মনে হচ্ছিল। আমি বাসায় চলে যাই। যাই হোক, কোনো সমস্যা আমার হয়নি সেখানে। বাসায় যাওয়ার পরে আমার আম্মুকে আমি বলি বিষয়টা এবং হাঁপাচ্ছিলাম। মা তখন বলল যে তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি যেও না, কোনো সমস্যা হতে পারে। যাই হোক, তো আমার হাতে যে ব্যাগটা ছিল আমি আগেই বলেছিলাম যে আমি 2টা শোল মাছ এবং একটি বোয়াল মাছ পেয়েছিলাম। সেই ব্যাগটা আমি আম্মুর হাতে তুলে দিই যে এটা রাখো। আম্মু ব্যাগটা হাতে নিয়ে দেখে যে সেখানে কোনো মাছ নেই। তো আমাকে বললো যে আমি কি রাখবো, এখানে তো কিছুই নেই। তো আমি বললাম কেন, এখানে তো 3টা মাছ আছে, 2টা শোল মাছ এবং একটি বল মাছ। তো বললো যে কিছু নেই, আমাকে দেখালো। কিন্তু ব্যাগ একেবারে ভালো ছিল, ছেঁড়া ছিল। পেয়েছি যে ওখানে কিছু ছিল না। হ্যাঁ, ছিল না। তো যাই হোক, তো আমি ছোটবেলা থেকে একা ঘুমাতাম। ওই দিন আমি আম্মুর সাথে ঘুমাই যেন পরবর্তীতে কোনো ভয় না পাই। আসলে ভাই, আমার যখন ঘুম আসছিল চোখে তখন আমি সেই শব্দটা শুনতে পাচ্ছিলাম, মাছের লাফালাফির শব্দটা। এবং ওই দিন রাতে আমার গায়ে প্রচন্ড জ্বর ওঠে এবং 2-3 দিন ছিল। যাই হোক, পরে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কোনো ভালো হচ্ছে না। পরে আমার হুজুরে ওষুধ পানি পড়া দিল এবং তাবিজ দিল। যাই হোক, 3 দিন পরে আমার জ্বর ভালো হয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। এরপরে যেটা হয়েছে, ওই যে ঘরটা ছিল যেখানে আমার তেঁতুল গাছের ওখানে যে ঘটনাটা ঘটেছে, তার পাশে যে ঘরটি ছিল, সেই ঘরের একটি মেয়ে, সে ওই তেঁতুল গাছের নিচেই 1 সপ্তাহ পরে গায়ে আগুন দিয়ে মারা যায় এবং সেই মেয়েটি তখন ক্লাস 4-এ পড়ে। কোনো কারণ ছিল না গায়ে আগুন দেওয়ার। তো যখন সে গায়ে আগুন দেয় তার কিছুক্ষণ আগে তার বড় বোনকে বলেছিল যে আমি কিন্তু গায়ে আগুন দেব। তো তার বড় বোন বলেছিল যে কেন আগুন দিবি, কি কারণে? কোনো আগুন দেওয়ার তো কোনো কারণই নেই। সে ভেবেছিল যে হয়তো সে ঠাট্টা করছে। যাই হোক, সে একটা চড়ও দিয়েছিল, কিন্তু সে কান্না না করে বরঞ্চ অনেক হেসেছে, হাসতে হাসতে বের হয়ে গেছে এবং তার কিছুক্ষণ পরই সে গায়ে আগুন দেয়। তো হাসপাতালে অনেকদিন ছিল। তো যখন ছিল এবং ডাক্তাররা তাকে বলেছে যে কোন একটা সমস্যা আছে মেয়েটার সাথে, যেহেতু সে অনেক নাকি অস্বাভাবিক আচরণ করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, সে মারা যাওয়ার আগে অনেক প্রলাপ বলতেছিল যে তারা নাকি 7 বোন এবং তার কাছে কেউ যেন না আসে এবং আসলে তাকে সবাইকে সে মেরে ফেলবে, এরকম একটা কথা বলছিল। এবং
আমাদের মসজিদের যে হুজুর ছিল সেও পরে সেখানে যায়, এবং যাওয়ার পরে সেও বলল যে এর সাথে কোনো একটা সমস্যা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি সাদা শাড়ি পরা যে তেঁতুল গাছের যে ডালে বসা দেখেছিলাম ওই লোকটাকে, ওই মেয়েটা ওই তেঁতুল গাছে ওই ডালে বসে বসেই তেঁতুল খেত। এ হচ্ছে আমার ঘটনা আফজাল ভাই। আপনি আপনার নামটি বলবেন এবং কোথা থেকে এসেছেন এটা একটু জানাবেন। না, আমি সন্ধি, আর আমি এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আরেকটা যে ফ্রেন্ড আছে গ্রামের যে ফ্রেন্ডটা, সে হঠাৎ করে ওই একটা ওখান থেকে মাছ ধরছে, মানে নদীতে, ওখান থেকে মাছ ধরে সে মাছটা মোটরসাইকেল থেকে নেমে তার ফ্রেন্ডরা চলে গেছে বাসায়, আর আমার ফ্রেন্ড আমার বাসায়, মানে তার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছে। আসার পর তারা আম্মুকে বলছে, আম্মু এরকম ঘটনা। তো বলছে তোরা রাতের বেলা কেন যাস? তারপরে যে ঘটনা ঘটলো, তো রাতের বেলা তারা সে আমার ফ্রেন্ডটা ঘুমাইছে। পরের দিন সকালে যে ফ্রেন্ডের সাথে গেছিল আমার ফ্রেন্ডটা, তার আম্মু এসে মানে ডাকতেছে যে তানিম কি খবর, আমার ছেলে কোথায়? তো বলছে কেন আন্টি, ও তো গতকালকে রাতেই বাসায় গেল। তো বলছে বাসায় তো যায় নাই। কি কাহিনী, কি বাসায় যায়নি? তখন সবাই আবার ঘটনাটা পুরোটা সে বলছে যে এই অবস্থা। তারপরে সে যখন আবার ওই নদীর পাড়ে আসছে, আসার পরে যেটা শুনলো যে এখানে একটা ছেলেকে সকালবেলা এখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, এবং একজন মাঝির ওখানে ছিল, তাদের বাসায় আছে। তো তারপর গেছে, যাওয়ার পর দেখে যে হ্যাঁ তাকে মানে সেবা শুশ্রূষা করে সে সুস্থ হয়েছে। তখন তাকে বলতেছে কি ব্যাপার, তোকে আমি বাসায় ছাদের উপরে গিয়ে চুরি করে আম পারি। তো তারপরে সেদিন কিন্তু যেহেতু সমস্যা, হলে গিয়ে অনেক ছেলে পেলে অনেক আম চুরি করে, অনেক কিছু করে, এই জন্য আমাদের যে গেটটা ছিল হলে ছাদে ওঠা, তো ওই গেটটা সেদিন মানে লোয়ার গেট, তো ওইটা আপনার সরানো যায় আর কি, মই টাইপের ছিল। তো ওটা সেদিন মানে ছড়ায় রাখছে স্যারেরা যে ওখানে। আর তো এই হচ্ছে ঘটনা ভাই। আর এরপর থেকে আসলে আমরা যে দুইজন ট্রেনটা দেখছি, আমরা আর কখনো ছাদে আর হয়ে উঠি না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আমি মেহেদি জামান সুফল, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াই, আমি থাকি ঢাকার মিরপুর শেওড়াপাড়াতে। প্রথমে আমি আমার তরুণ ভাই তপু, তারপর আপনি সরাসরি ঘটনায় বলেন ভাই। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে গত 2001 সালের ঘটনা। এটা ঘটেছিল আমাদের স্যারের সঙ্গে। উনি আমরা একদিন সকালবেলা খবর পাই, মানে শুনি স্যার স্কুলের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এটা শুনে আমরা অ্যাকচুয়ালি আর কি সবাই স্বাভাবিকভাবেই চলে যাই সেখানে স্যারকে দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর আমরা দেখি স্যারকে পানি দেওয়া হচ্ছে, বিভিন্ন মানে সেবা করা হচ্ছে তাকে জ্ঞান ফেরানোর জন্য। তো যখন তার জ্ঞান ফিরলো, সবাই বলল কি হয়েছিল আপনার, আপনি কেন এখানে পড়েছিলেন? স্যারের যিনি স্ত্রী